নমস্কার। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নতুন যারা এসি কিনতে চলেছেন, এসি সংক্রান্ত কিছু প্রশ্ন তাদের মধ্যে থাকে, সেগুলো ডিসকাশন করব। এবং এই প্রত্যেকটা প্রশ্ন ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, যে উত্তরটা আপনার দেখতে ইচ্ছা করবে আপনি সেই ভিডিওর সেই পার্টটুকু দেখতে পারেন। প্রশ্নগুলো হচ্ছে, কোন কোম্পানির এসি আপনারা কিনতে পারেন? ইনভার্টার কিনবেন না নর্মাল কিনবেন? 5 স্টার বা 3 স্টার? ভোল্টেজ স্টেবিলাইজার কিনবেন কিনা? তারপরে লাইন ভোল্টেজ বা ইলেকট্রিক অফিসে লোড এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করা উচিত হবে কিনা, বা এসির সার্ভিস নেটওয়ার্ক সম্পর্কে কিরম সমস্যা বা সম্মুখীন জনগণ হয়ে থাকেন, সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে যে কোন কোম্পানির এসি কিনবেন। দেখুন, মনে রাখবেন, কিছু কোম্পানি আছে কেবল এসি বানায়, আর কিছু কোম্পানি আছে এসি, হিটার, ভোল্টেজ স্টেবিলাইজার থেকে শুরু করে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন সব কিছু বানায়। তো আমার পরামর্শ হচ্ছে সেই কোম্পানির এসি কিনুন যারা কেবলমাত্র এসি বানায়, তাদের এক্সপার্টিসটা খুব হাই। কীরকম কোম্পানি আছে? 3টে কোম্পানি আছে যাদের আমি জানি যারা শুধু এসি বানায়। এক হচ্ছে ক্যারিয়ার কোম্পানি, 2 হচ্ছে হিতাচি, 3 হচ্ছে ব্লু স্টার। এই 3টে বেস্ট, আর অন্যগুলো খারাপ সে আমি মোটেই বলছি না, কিন্তু এদের এক্সপার্টিস বেশ হাই। তারপরে হচ্ছে আপনি ইনভার্টার কিনবেন বা নর্মাল এসি কিনবেন। দেখুন, ইনভার্টার এসি ইলেকট্রিক কনজামশন কম করে, এটা একদম সত্যি কথা। দোকানদার যখন আপনাকে বিক্রি করে বলে, এটা ভুল নেই, কিন্তু এটা কীরকমভাবে হয় দেখুন। এমনিতে আমি খুব একটা, আমি ইঞ্জিনিয়ার নই বা টেকনিক্যাল নলেজ আমার খুব আছে তা নয়, কিন্তু মূল বক্তব্যটা হচ্ছে ইনভার্টার এসি, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, নট নেসেসারি সেম ডেটাটাই কাজে দেবে। ইনভার্টার এসির ক্ষেত্রে কি হয়, যখন আপনি এসিটা চালালেন তখন আমি ধরে নিচ্ছি 2000 ওয়াট খাচ্ছে, 1 ঘন্টা চললো, তারপর সে হয়তো 1900 ওয়াটে আসলো, আরও 1 ঘন্টা চললো 1800 ওয়াটে আসলো। এইভাবে কমতে কমতে, মানে সকাল 11টায় এসি চালানো হলো, আর বিকেল যখন 5টা বাজছে, সেটা কোনো শপিং মল হতে পারে, সেটা সরকারি অফিস হতে পারে, বা সেটা আপনার নিজের বাড়ি হতে পারে। সকাল 11টা থেকে যখন বিকেল 5টা অবধি এসিটা টানা চলছে, তখন প্রথমে 2000 ওয়াট টানছিল, বিকেল 5টার সময় হয়তো সে 700 750 ওয়াট টানছে। আমি উদাহরণ দিয়ে বলছি, এইরকমভাবে ভোল্টেজটা কম খায়, লং টার্মে অনেক লাভ হয়। কিন্তু আপনি এসি চালানোর পর, যদি আপনার একটা ছোট্ট ঘর হলো, যেটা ধরুন আমার এই ঘরটাই রয়েছে, এবং আপনার এসি চালানোর পর 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে ঘরটা ঠান্ডা হয়ে গেল, তারপর অটোমেটিক্যালি আপনি এসিটা বন্ধ করলেন বা এসিটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল, তাহলে কিন্তু লাভ হবে না। কারণ একটা নন ইনভার্টার এসি কি করবে, সে যখনই আপনি 2000 আপনি চালাবেন, 2000 টানবে, এবং 2 ঘন্টা পরে সে অটোমেটিক্যালি সেও বন্ধ হয়ে যাবে ঘরটা ঠান্ডা হয়ে গেলে। তাহলে ইনভার্টার এসিতে লাভ কি হলো? ইনভার্টার এসিতে হলো যে আপনি যদি লম্বা চালান, সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত, তবেই গিয়ে জানুন আপনার লাভ হলো। যে মুহূর্তে কারেন্ট চলে গেল বা এসি বন্ধ করলেন, ইনভার্টার এসি চালালে এসে আবার 2000 থেকে শুরু করবে। যে মুহূর্তে আপনি বন্ধ করবেন, আবার 2000 1900 থেকে নামবে, টানা চললে লাভ আছে। তাহলে সেই হিসাবে আপনি দেখুন আপনার বাড়িতে বা আপনি কোথায় কি করবেন। অনেকে আছে মার্কেটিংয়ের চক্করে ইনভার্টার কিনে ফেলেন, কিন্তু বুঝতে হবে কোন জায়গায় আপনার লাগতে পারে। 3 হচ্ছে 5 স্টার বা 3 স্টার কোন এসি কিনবেন। সবাই এখন ইলেকট্রিক এসি কেনার পর ইলেকট্রিক কম খরচের জন্য 5 স্টার রেটেড অ্যাপ্লায়েন্সেস কিনছেন। কিন্তু দেখুন, আমাকে যখন আমি কিনতে গেছিলাম, তখন আমাকে দোকানদার বলেছিল যে একটা 3 স্টার এসি যে পরিমাণ কারেন্ট খায়, সে ঘরটাকেও সেই পরিমাণ ঠান্ডা করে। মানে পরিমাণ বলতে আমি কুইকের কথা বলছি, মানে আপনি খাবার না দেবেন তো গাড়ি কি করে দৌড়াবে, এই হচ্ছে ব্যাপার। পেট্রোল না দেবেন তো গাড়ি কি করে দৌড়াবে। আর 5 স্টার এসি, সে যেহেতু ভোল্টেজ কম খায়, সেহেতু বেশি হয়তো সময় নেয়। এটা কিন্তু আমি বলছি যখন আমি এসি কিনতে গেছিলাম 2016 সালের কথা, আর আজকে হচ্ছে 2024 সাল। তো সেই 8 বছরের মধ্যে হতে পারে টেকনোলজি কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, 5 স্টার আর 3 স্টার হয়তো একই দেয়। কিন্তু আমার কনসেপ্টটা খুব ভালো লেগেছিল যে না, 3 স্টার কিনলে মোটামুটি ভোল্টেজ মানে কারেন্ট বেশি খাবে, তো ঘরটাও ঠান্ডা সেরকম করবে। এটা হচ্ছে বক্তব্য ছিল। এবার আপনি একটু টেকনিক্যাল ডিটেলসগুলো দেখে নিতে পারবেন। তারপরে হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার কিনবেন কিনা। ভারতে ভোল্টেজের খুব একটা ইস্যু রয়েছে, এবং আমার এলাকাতেও ভোল্টেজের খুব বড় ইস্যু রয়েছে। আমি 2016 সালে এসি কেনার পর সেই এসির জন্য লোড এক্সটেনশন করিয়েছিলাম, ইলেকট্রিক দপ্তরে করিয়েছিলাম, এবং তারা লোড এক্সটেনশন করে দিলেন। তারপরে নতুন মিটার বসে গেল, তারপরে প্রত্যেক মাসে তার জন্য এক্সট্রা পেমেন্ট দিতে হলো। লোড এক্সটেনশন করলে এক্সট্রা পেমেন্ট দিতে হয়, কিন্তু আমাদের ভোল্টেজ জীবনে ভালো হতো না, কোনো দিন ভোল্টেজ থাকতো না। গরমকাল আসলেই 150 160 নেমে যেত ভোল্টেজ। তো যাই হোক, আমরা তো এসি চালাতেই পারতাম না। তারপরে আমরা বছর 2 আগে এসির ভোল্টেজ স্টেবিলাইজার কিনলাম। কোন কোম্পানি কিনলাম? ভি গার্ডের কিনলাম। যদিও মাইক্রোটেক কোম্পানির ভোল্টেজ স্টেবিলাইজারটা ভালো, কিন্তু ভি গার্ডটা 4500 তখন পাওয়া যাচ্ছিল, 4442 পাওয়া যাচ্ছিল 2 বছর আগে। আর মাইক্রোটেকের শুরুই হচ্ছিল 8,500 টাকা থেকে। তো সেই হিসাবে ওই যেরকম কম খরচে যতটা পাওয়া যায়। তো এবার ভোল্টেজ স্টেবিলাইজার কিনেও লাভ হলো না, কারণ 150 টাকা সে 200-র কাছাকাছি নিয়ে যেতে পারছে না, কারণ একটা বিশাল বড় গ্যাপ হয়ে যাচ্ছে। এবং এইভাবে টানতে টানতে হঠাৎ করে বাড়ির ফিউজ উড়ে যেত কোনো দিন, মানে 2-1 দিন আমরা এসি চালিয়ে দেখেছিলাম।
তারপরে আমরা ইলেকট্রিক দপ্তরে বললাম, ইলেকট্রিক অফিস থেকে বললো ডকেট করুন। ডকেট করার পরে তাদের লোক আসলো, সে রাত্রিবেলায় ডকেট করতে হলো যখন ভোল্টেজ কম। যখন লোক আসলো মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছে, ভয় লাগছে যে এক হচ্ছে রাত্রিবেলায় আশপাশে কেউ লোকজন নেই, শুনশান, তারপর দপ্তরের লোক, কিন্তু তারা কোনোদিন খারাপ ব্যবহার কিছু করেনি, কিন্তু ওদের মদের গন্ধে আমার ভয় লাগতো। আমি তারপরে ডকেট করা বন্ধ করে দিলাম। তো এইভাবে আমাদের চলতে থাকতো, মানে আমরা পয়সাও দিয়েছি কিন্তু ইলেকট্রিকে আমরা পাইনি। এবং যতবার কমপ্লেন করেছি, যতবার অফিসে গিয়েছি, হ্যাঁ আমরা দেখছি, মানে ব্যাপারটা হচ্ছে আপনার নামের পাশে যদি ব্যানার্জি, অধিকারী কিংবা মোদি না থাকে তাহলে ও আপনাকে কেউ কোনোদিন দেখবে না। তো যাকে এই তো হচ্ছে ইলেকট্রিক অফিসে লোড এক্সটেনশন করে। কিন্তু এবার দু একটা জিনিস দেখা গেল কি আমাদের বাড়িটা বা যেখান থেকে ধরুন ইলেকট্রিকের ট্রান্সফরমার আছে সেইখান থেকে একদম আস্তে 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 একদম শেষ গলিতে, মানে যারা ট্রান্সফরমারের কাছাকাছি বাড়ি তাদের কোনোদিন ইলেকট্রিকের ভোল্টেজের প্রবলেম হয় না, তাদের ভোল্টেজ ঠিকই থাকে। এবং তারা টানতে করছে, যখন আমার বাড়িতে আসে তখন 150-60, এমনি ধরুন রাত্রি 1টা-2টোর পরে আবার 200 ভোল্টেজ হয়ে যায়, তখন আবার এসি চলবে। তার মানে আমার এখন প্রতিদিন রাত্রি 1টা-2টো অবধি জেগে থাকতে হবে, তারপর এসি চালাতে হবে যখন অন্যরা এসি চালিয়ে শুয়ে পড়বে। তো এই একটা সমস্যা কিন্তু আমি বহু বছর ফেস করেছি, কিছুতেই কিছু করা যায়নি। হ্যাঁ, তো এবার যা হোক কিছু যখন করা যায়নি আর কি করবে। কিন্তু এই 2024 সালে এসে হয় ভোটের কারণে হোক বা যে কোনো কারণে হোক আমাদের বাড়িতে সপ্তাহখানেক ধরে 200 ভোল্টেজ আছে, এবং তাতে আমাদের ওই এসিটা ভোল্টেজ স্টেবিলাইজার চলছে। মানে 200 আছে, মানে এমনি 200 থাকছে, কখন 170-এ নেমে যাচ্ছে, 150-এ নেমে যাচ্ছে, কিন্তু আবার 200-তে এসে যাচ্ছে। এসি চলছে, 7-8 দিন ধরে আমরা এসির হাওয়া খেয়েছি, সত্যি কথা বলতে। তো আপনার এলাকায় আপনাকে আগে দেখতে হবে যে প্রবলেমটা কি আছে, লোকে কি ওই বিনা এক্সটেনশন করে চুরি করে এসি চালাচ্ছে কিনা, এটা আপনাকে দেখতে হবে। যদি থাকে এসি এরকম হয় তাহলে আপনার কিছু করার নেই। আর যদি আপনার বাড়িতে ভোল্টেজ ভালো থাকে তাহলে আপনাকে ভোল্টেজ স্টেবিলাইজার কেনার দরকার নেই, আপনি ইজি চালাতে পারবেন, ওইসব নিয়ে সমস্যা নেই। তারপরে অনেকের বাড়ি আছে কি এসি আছে কিন্তু ঠান্ডা হচ্ছে না। এবার দেখুন, এসি যদি কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস থাকে, খারাপ থাকে, তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু যদি এসিতে টেকনিক্যাল ডিফিকাল্টিস নেই কিন্তু ঘর ঠান্ডা হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার ঘরটা কোন পজিশনে আছে। আপনার ঘরটা কি একদম মানে সব থেকে বাড়ির ছাদে বা দোতলায় ঘর আছে, সারা দুপুর রোদ পড়ছে, বা আপনার ঘরে 5 ইঞ্চির জায়গায় 10 ইঞ্চির দেওয়াল কিনা আছে কি নেই। মানে যদি 10 ইঞ্চির দেওয়াল থাকে তাহলে ঘরটা তুলনামূলক একটু ঠান্ডা হবে, আর যদি 5 ইঞ্চির দেওয়াল থাকে ঘর প্রচণ্ড গরম হবে। তো এরকম অনেক কিছু ভ্যারাইটিস রয়েছে। বা আপনার ঘরের মধ্যে এরকম এই আলমারি, খাট, তারপরে ধরুন এইটা ওইটা সেইটা জিনিস একদম ঠেসে ঠেসে ভরা আছে। এবার দেখুন প্রত্যেকটা জিনিসের একটা হিট ক্যাপাসিটি আছে, মানে সে হিট টানবে। তাহলে আপনি যত জিনিস রাখবেন সে তত জিনিসকে সেই এসি ওটাকে ঠান্ডা করবে, তারপরে ঘরটা গিয়ে ঠান্ডা হবে। তো যত কম রাখবেন তত তাড়াতাড়ি ঘর ঠান্ডা হবে। এরকম অনেক কিছু ব্যাপার আছে। সুতরাং এসি কোম্পানিকে বা এসিকে দোষ দিয়ে লাভ নেই। আর 43-44 যদি টেম্পারেচার থাকে, আপনার ঘর 2 ঘন্টায় ঠান্ডা হবে না, আপনার ঘর মানে সারা রাত ধরে হয়তো এসি চলতেই থাকবে, তারপরে গিয়ে হয়তো ভোরের দিকে বা রাত্রি 3টের দিকে গিয়ে ঘরটা একটু শীতল হলো, মানে এসি ঠান্ডা হওয়া বেরোবে, কিন্তু এসির ঘরের টেম্পারেচার কমতে অনেক সময় লাগবে। আর গরমকালে তো সারা দুপুর যদি রোদ পড়ে আর এসি সারা দুপুর চলতে থাকবে, কিন্তু ঠান্ডা হওয়ার সম্ভাবনা ভীষণ কম। সুতরাং এসি লাগালেই যে ঘর ঠান্ডা হবে এ মনে করার মানে একদম কারণ নেই, কিন্তু হ্যাঁ কিছুটা ঠান্ডা হাওয়া আপনি পাবেন, এটা একটা বিষয়। তারপর হচ্ছে সার্ভিস নেটওয়ার্ক। দেখুন এইটা তো কোম্পানির উপর নির্ভর করে। যেমন একজন মানে কোম্পানির নাম বলা যাবে না, একজন সার্ভিস মানে এসি মেকানিক বা এসি সার্ভিসের কাজ করেন, তার সঙ্গে কথা হচ্ছিল। তো তিনি বললেন যে মানে তিনি যে কোম্পানিতে জয়েন করেছেন সেই কোম্পানিতে এবার প্রত্যেকটা এসি কোম্পানির একটা নিজস্ব আলাদা সিস্টেম থাকে কাজকর্ম। তো তিনি গিয়ে যখন ট্রেনিংয়ের কথা জিজ্ঞেস করেছেন তো কোম্পানি ডাইরেক্ট বলে দিয়েছে, না ট্রেনিংয়ের কিছু নেই, আমাদেরও তো ইয়ে নেই, আপনি যা জানেন সেই কাজ করুন। এইবার ওর মতন যে কয়েকজন রিক্রুটেড হয়েছে তারা যেখানে কাজ করতে গিয়েছে, তারা যেগুলো মোটামুটি ফেস করে এসছে প্রবলেম আজ পর্যন্ত, তারা সেগুলো সারতে পারছে। নতুন এসেও প্রবলেম হতে পারে, নতুন এসেও সমস্যা হতে পারে, কিন্তু সেটা কোম্পানি সারিয়ে দেয়। এবার তারা যেগুলো ফেস করছে সেগুলো সারাতে পারছে, আর যেটা ফেস করেনি সেটা সারাতে পারছে না। আর কাস্টমার নতুন এসি কেনার পর যখন 2-3 বার ভিজিট হয়ে যাচ্ছে তার বাড়িতে, কিন্তু এসি আর কাজ করছে না, সে তখন বলছে এসি পুরোই খারাপ, আমাকে পুরো এসি চেঞ্জ করে দাও। তো এইটা হচ্ছে মানে এবার সব কোম্পানির ক্ষেত্রে কিন্তু তা নয়, কোন কোম্পানির ক্ষেত্রে আমি জানি না। এবার আপনি যে এলাকায় কিনবেন সেই এলাকায় যে সংস্থা এসির ওই সার্ভিস কন্ট্রাক্ট নিয়ে থাকবে, তারা কীরকম লোক আপনাকে পাঠাবে সে আপনার কপালের উপর নির্ভর করছে। যদি আপনার কপাল ভালো থাকে তাহলে ভোল্টেজ ভালো থাকবে, 200-250 থাকবে, আপনি খুব সুন্দর এসি চালাতে পারবেন। আর আমার মতন হলে বাড়ি একদম শেষ পর্যায়ে জীবনে ভোল্টেজ ভালো থাকবে না। হ্যাঁ 8 বছরে মানে আমি 8 বছরে তো প্রত্যেকবার 2 বার করেও এসি চলেনি। হ্যাঁ রাতে 1:30টার পরে জেগে থাকলে তখন গিয়ে এসিটা চলে, আর তখন আর কি। তারপরে হচ্ছে এসির সার্ভিস সেন্টার ওই লোক যদি জানে তো ভালো, না জানে তো না।
তো সেই হিসাবে আপনার কপালে কীরকম চলছে, সার্ভিস সেন্টার কীরকম কী কাজ করবে না করবে বলা যাচ্ছে না। মানে একটা কাইন্ড অফ ভগবান ভরসায় চলছে আর কি পুরো সেক্টরটা। মানে লোকজনের যেরকম অভাব আর যে পরিমাণ এসি বিক্রি হচ্ছে ভগবান ভরসায় চলছে, কিচ্ছু করার নেই, আপনি কাউকে দোষ দিতে পারবেন না। হ্যাঁ, এবার আপনি যেতে পারেন কোম্পানি ওই কী বলে কনজিউমার কোর্ট যেগুলো আছে যেতে পারেন, কিন্তু খুব বেশি লাভ হবে না। আমারই দেখুন এত পয়সা দিয়ে বিল দিচ্ছি, লোড দিচ্ছি, লোডের বাড়িয়েছি, তাতেও সব পার্টি ওখানেই বসে আছে। আর বেশি কিছু বলা যাবে না, কে কোন দলের সদস্য বোঝা যাচ্ছে না। ভোটের সময় কে একটা এত বড় ফুলুরি দিয়ে চলে যাবে বাড়িতে, কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, তো সেই জন্য কিছু বলাও যায় না। তো এইভাবে আপনি এসি কিনতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ভারতে এসির দাম খুব তাড়াতাড়ি কমতে পারে, তার কারণ হচ্ছে আমাদের ভারতে এসি না কম্প্রেসার তৈরি হচ্ছে না। ভারত সরকার তো বলেছে যে আত্মনির্ভর ভারত করব, তো সেই জন্য চাইনিজ কোম্পানি আউট, চাইনিজ কোম্পানি নেব না। কিন্তু এখন ভারতীয় কোম্পানিগুলো গিয়ে ভারত সরকারকে চাপ দিয়েছে যে চাইনিজ কোম্পানি আছে যারা এসির কম্প্রেসার বানায়, মানে ঠান্ডা হাওয়া টাওয়া বেরোয় আর যেটা, এসির কম্প্রেসার বানায়। তো সেই কম্প্রেসার যারা বানায় সেই কোম্পানিকে আপনারা ভারতে আসতে দিন, যাতে ভারত সরকার এই এসি কম্প্রেসার মেকারকে ভারতে আসতে দেয় এবং ভারতে কম্প্রেসার তৈরি হয়। তাহলে গিয়ে যে পরিমাণ ডিম্যান্ড রয়েছে সেই পরিমাণ সাপ্লাই আসবে, তখন গিয়ে এসির দাম কমবে। এখনও ভারত এসির কম্প্রেসারের ক্ষেত্রে আত্মনির্ভর হতে পারেনি, বাকি জায়গাগুলোতে এখনও চীন নির্ভর হয়ে রয়েছে। বাকি জায়গাগুলোতে আসলে সরকার চেষ্টা করছে, আশা করছি 10-15 বছরে ভারত সরকারও বা ভারতবর্ষও আত্মনির্ভর হয়ে উঠবে। তো আশা করছি আমি আপনার প্রশ্ন উত্তর দিতে পারলাম। যদি আরও কিছু প্রশ্ন থাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, যদি আমার জানার মধ্যে হয় নিশ্চয়ই উত্তর দেবো। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।